পাহাড়ের চূড়া থেকে ভেসে আসছে ঠান্ডা হাওয়া, আর গাছের নতুন পাতায় পাতায় বাজছে নরম সুর। নমস্কার বন্ধুরা, আজ আমাদের অমরকণ্টক ভ্রমণের তৃতীয় দিন। আজ আমরা চলে এসেছি সোনমুড়াতে। মৈকাল পর্বতমালার একেবারে প্রান্তে অবস্থিত সোনমুড়া। এখান থেকেই শুরু হয়েছে সোনভদ্র নদ। দুইটি জলধারা সোন এবং ভদ্র মিশে তৈরি হয়েছে সোনভদ্র নদী। অ্যাকচুয়ালি এটি একটি নদ, নদী নয়। তো দেখতেই পাচ্ছেন কীরকম লম্বা রাস্তা উপর থেকে বেয়ে নিচে নেমেছে। উৎস থেকে শুরু হয়ে সরু একটি জলধারা কীভাবে যে 300 ফুট উঁচু জলপ্রপাতে পরিণত হয় তা এখানে না আসলে বোঝা যাবে না। সোনমুড়া গ্লাস ব্রিজ, যা অমরকণ্টকের সানরাইজ পয়েন্টে অবস্থিত। এটি একটি নতুন এবং জনপ্রিয় পর্যটন আকর্ষণ। স্বচ্ছ কাচের তৈরি এই ব্রিজটি পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা তৈরি করে। এখান থেকে দাঁড়িয়ে নিচের মালভূমি, ঘন জঙ্গল, উপত্যকার দৃশ্য খুবই সুন্দরভাবে উপভোগ করা যায়। গ্লাস ব্রিজে হাঁটার সময় মনে হয় যেন আপনি শূন্যে ভেসে আছেন। অনেকেই প্রথমে একটু ভয় পান, কিন্তু পরবর্তীতে সেটাই এক রোমাঞ্চকর এবং স্মরণীয় অভিজ্ঞতা হয়ে ওঠে। এটি সোনভদ্র মন্দির এবং মার্কণ্ডেয় ঋষি মন্দির। কথিত আছে এই সোনভদ্র নদীর তীরে নাকি মার্কণ্ডেয় ঋষি তপস্যা করেছিলেন, তার জন্য তার মন্দির এবং মূর্তি নির্মিত হয়েছে এখানে। তো ভিড় থাকার জন্য আমরা ভিতরে খুব বেশি ঢুকিনি। এই সোনভদ্র সেই সোনভদ্র যার সঙ্গে নর্মদা মায়ের কথা আগের এপিসোডে আমি বলেছিলাম। যাই হোক, এখানে চারিদিকে বাঁদরের মারাত্মক উৎপাত। নিজেদের যত জিনিস আছে তা সবই সামলে রাখবেন। আপনি একটু অসতর্ক হলেই আপনার হাত থেকে কিন্তু নিয়ে বাঁদরগুলো পালাবে। দেখতেই পাচ্ছেন চারিদিকে বাঁদর এখানে, এবং এখানে নামার পথে ভালো করে লেখাও আছে যে বাঁদর থেকে সাবধান। এবারে আমরা চললাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন মাইকি বাগিয়ার দিকে। এই অসাধারণ প্রকৃতি উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। পৌঁছে গেছি আমরা আমাদের ডেস্টিনেশনে। এটি মাইকি বাগিয়া। কথিত আছে নর্মদা মায়ের শৈশবকালে তিনি নাকি এই বাগানে খেলতেন। পাহাড়ের কোলে এটি একটি এত সুন্দর জায়গা, দেখে সত্যি মনটা ভরে গেল। আমরা যে সময় গেছিলাম সেই সময় ছিল চৈত্র নবরাত্রি। এই সময়ে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষের সমাগম হয় এই মন্দিরে। এই জায়গাটিতে আপনি আসলে প্রকৃতির অপূর্ব সৌন্দর্যের সঙ্গে যে আধ্যাত্মিক মেলবন্ধন সেটি হৃদয় দিয়ে অনুভব করতে পারবেন। এবারে আমরা চলে যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। আমরা পৌঁছে গেছি সর্বদয়া জৈন টেম্পেলে। আচার্য বিদ্যাসাগর মহাশয়ের গাইডেন্সে এই জৈন টেম্পেলটি 2006 সাল থেকে নির্মিত হচ্ছে। কোনো রকম সিমেন্ট এবং আয়রন ছাড়াই লাইমস্টোন দিয়ে এই 151 ফুট উঁচু মন্দিরটি নির্মিত হচ্ছে। অসাধারণ সুন্দর কারুকার্যময় এই মন্দির না দেখলে সত্যিই বিশ্বাস করা যাবে না যে শিল্প কত নিখুঁত হতে পারে। ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম মূল নায়ক টেম্পেলের দিকে।
এই মূলনায়ক টেম্পেলের ভিতরে 24 ফুট উঁচু ঋষভনাথের অষ্টধাতুর মূর্তি দেখা যায়। এত সুন্দর যে সেই মূর্তি, সে কথা মুখে বলার আমার কোনো ভাষাই নেই। তীর্থঙ্কর ঋষভনাথ হলেন 24 জন তীর্থঙ্করের মধ্যে প্রথম। তিনি তাই আদিনাথ নামেও পরিচিত। তার উপদেশগুলি জৈন ধর্মের অহিংসা, সত্যবাদিতা এবং ত্যাগের পথের ভিত্তিপ্রস্তর স্থাপন করে। এখানে এই আদি তীর্থঙ্করের মূর্তিটি 24 ফুট উঁচু এবং 28 টনের একটি পদ্মের উপরে বিরাজমান। এই সর্বদয়া দিগম্বর জৈন টেম্পল শুধু একটি ধর্মস্থানই নয়, বরং আত্মশুদ্ধি এবং শান্তির একটি কেন্দ্র, যেখানে দর্শনার্থীরা মন এবং আত্মার শান্তি লাভ করেন। আপনি যদি কখনো অমরকণ্টকে যান, তবে অবশ্যই একবার এই মহামূল্যবান স্থানে ভ্রমণ করে আসুন। দুপুরের লাঞ্চ সেরে আমরা রওনা দিলাম অমরেশ্বর শিব মন্দিরের পথে। শান্ত সবুজ ঘেরা পথে এগিয়ে চলেছি আমরা। পরন্ত বিকেলের নরম রোদ গাড়ির জানলার ফাঁক দিয়ে মুখে এসে লাগছে। চারপাশে নিস্তব্ধতা, আর মাঝে মাঝে দূর থেকে ভেসে আসা পাখির ডাক আমাদের যাত্রাটিকে আরো রোমাঞ্চকর করে তুলল। আর মাত্র 1 কিলোমিটারের মধ্যেই অমরেশ্বর শিব মন্দির। অমরকণ্টক পাহাড়ে এই অমরেশ্বর শিব মন্দির একটি প্রাচীন এবং পবিত্র তীর্থস্থান। এখানে প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত মনোমুগ্ধকর। অমরেশ্বর শিব মন্দিরে যাওয়ার পথে শ্রী জুয়ালেশ্বর ধামে আমরা পৌঁছে গেলাম। ছোট মন্দির হলো এই মন্দিরটির পিছনের পৌরাণিক কাহিনী অত্যন্ত মনোমুগ্ধকর। পুরাণ অনুসারে দানব তারকাসুরের ছিল 3 পুত্র। এরা ব্রহ্মার তপস্যা করে 3টি নগর ত্রিপুরা তৈরি করে। এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতারা মহাদেবের শরণাপন্ন হন। শিব তখন রুষ্ট হয়ে 3টি দানবকে ধ্বংস করেন এবং এরই মধ্যে একটি দানব আগুনের শিখায় পরিণত হয়। যেই আগুনের শিখা নির্বাপন করার জন্য দেবতারা আবার শিবের স্তব করেন। শিব সেই শিখাকে জলে পরিণত করেন এবং সেখান থেকেই জহিলা নদীর উৎপত্তি ঘটে। অর্থাৎ জুয়ালেশ্বর টেম্পেলেই জহিলা নদীর উৎপত্তিস্থল একটি কুয়োর মাঝখানে দেখতে পাওয়া যায়। জুয়ালেশ্বর টেম্পেলে একটি অদ্ভুত অভিজ্ঞতা আমার হলো। এখানে শিবের প্রসাদ হিসেবে ছাই খেতে দেওয়া হয়। হ্যাঁ, সত্যি ঠিকই শুনছেন, এখানে প্রসাদ হিসেবে ছাই দেওয়া হয়। যাই হোক, আমরা এবারে পৌঁছে গেলাম সেই বিখ্যাত অমরেশ্বর মন্দিরে। মন্দিরের গর্ভগৃহে রয়েছে 11 ফুট উচ্চতা এবং 51 টন ওজনের এক বিশাল শিবলিঙ্গ। কথিত আছে এই শিবলিঙ্গটি ওমকারেশ্বর থেকে আনা হয়। মন্দির প্রাঙ্গণে ভারতের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা 12টি জ্যোতির্লিঙ্গ প্রতিরূপ হিসেবে স্থাপন করা হয়েছে, ভক্তরা যাতে একই জায়গা থেকে 12 জ্যোতির্লিঙ্গের দর্শন করতে পারেন। এই স্থানের বিশেষ আকর্ষণ হল ভক্তদের মন্দিরের সিঁড়ি বেয়ে উঠে শিবের মাথায় জলাভিষেক করতে হয়, যা এক প্রকারের বিরল অভিজ্ঞতা। মন্দিরের বাইরে রয়েছে এক বৃহৎ নন্দী মূর্তি, যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। কথিত আছে
নাকি এই নন্দীমূর্তির কানে ভক্তরা মনস্কামনা করলে তা মহাদেব পূরণ করেন। অমরেশ্বর মন্দিরের উপরের তলাতে নবদুর্গার জন্য একটি স্বতন্ত্র মন্দির চত্বর নির্মাণ করা হয়েছে। নবদুর্গার মধ্যে প্রথম রূপ শৈলপুত্রী, যিনি হিমালয় কন্যা। এছাড়াও আছে ব্রহ্মচারিণী এবং চন্দ্রঘণ্টা মাতা মন্দির, সুন্দর সহাস্যমুখী কুষ্মাণ্ড মাতা মন্দির, আছে স্কন্ধ মাতা মন্দির, কাত্যায়নী মন্দির। এছাড়াও আছে কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী মাতা মন্দির। দেখুন এখানে অমরেশ্বর মহাদেবের মাথায় কি করে সিঁড়ি বেয়ে উপরে উঠে ভক্তরা জলাভিষেক করছে। নবদুর্গা মন্দিরের পাশাপাশি এখানে আরও কিছু মন্দির আছে, যেমন শ্রী হনুমান মন্দির। এছাড়াও আছে শঙ্করাচার্য মন্দির এবং শ্রী গণেশ মন্দির। পাহাড়ের কোলে সূর্য প্রায় অস্তগামী, আর সেই সৌন্দর্য এখান থেকে যেরকম দেখা যায় সে কথা বর্ণনাতীত। এখান থেকে আমাদের হোটেলে ফেরার পথেই শুনলাম নাকি একটি খুব সুন্দর জলপ্রপাত আছে, সেটিকে বলে দুর্গাধারা। তো আমরা চললাম দুর্গাধারার উদ্দেশ্যে। সরু লাল পাথুরে রাস্তা বেয়ে আমাদের গাড়ি চলল দুর্গাধারার দিকে। মধ্যপ্রদেশের যে জলপ্রপাতগুলি আছে সেগুলির বৈশিষ্ট্য হলো সেগুলি প্রায় সবই বৃষ্টির জলে পুষ্ট। তো আপনারা যদি এই সমস্ত জলপ্রপাতগুলির পূর্ণ রূপ দেখতে চান তাহলে কিন্তু বর্ষাকালে আসাটাই শ্রেয়। দুর্গাধারা জলপ্রপাত ছোটোখাটো হলেও চারিদিকের পরিবেশ এত মনোমুগ্ধকর তা আপনারা আসলেই বুঝতে পারবেন। বর্ষাকালে তো কোনো কথাই নেই, অন্যান্য সময়েও এখানে খুব সুন্দর পরিবেশ। চারপাশে শুধু গাছ, পাখির ডাক আর ঝর্ণার ঝরঝর শব্দ। শহরের কোলাহল থেকে এত দূরে এসেও এমন শান্তি পাওয়া যায় সেটা এখানে না এলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। অনেকে এখানে বসে ধ্যান করেন, কেউ বা প্রকৃতিকে উপভোগ করেন। দুর্গাধারা যেমন প্রকৃতির রত্ন, তেমনি আধ্যাত্মিক শক্তির আধার। তৃতীয় পর্ব এখানেই শেষ, কিন্তু অমরকণ্টকের গল্প এখনও কিন্তু শেষ হয়নি। সামনে আছে আরও অজানা অনেক কিছু। তাই চতুর্থ পর্বে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন গল্প নিয়ে। কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন সফরের কোন অংশটা আপনাদের ভালো লাগলো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ঘুরে বেড়ান আর মনটা হালকা রাখুন।